আমরা অসুস্থ যারা আছেন তাদের সুস্থতা কামনা করি, সাথে সাথে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন যাতে মেহেরবানি করে বরকত দিয়ে তাদের এটা খুশিয়ে দেন। সম্মানিত ভাইরা, আমরা কোরআন শরীফ পড়ি। কোরআন শরীফে দেখবেন 3 রকমের আয়াত আছে। এক রকমের আয়াত আছে হলো গল্প, বুঝুন না, গল্প আবার এমন গপ্প না। গপ্প সত্য হতে পারে, মিথ্যা, কিন্তু গল্প সত্য। আল্লাহ রাব্বুল আলামিন গল্পের মাধ্যমে আমাদেরকে মানব গোষ্ঠীকে সতর্ক করেছেন। কিরকম গল্প? নূহ আলাইহিস সালামের গল্প, আইয়ুব আলাইহিস সালামের গল্প, ইউসুফ আলাইহিস সালামের গল্প, এরকম নবীদের গল্প। ওই জাতির ইতিহাস গল্পের আকারে পেশ করেছেন। আদ জাতির ইতিহাস, সামুদ জাতির ইতিহাস। এরপরে এই গল্পগুলি বলে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। গল্পের মাধ্যমে অ্যাটেনশন ক্রিয়েট হয়। এই টেকনিকটা আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেছেন। এজন্য আমরা কিছু গল্পের মাধ্যমে ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কার্যক্রমগুলো আপনাদের সামনে পেশ করার জন্য চেষ্টা করি। সম্মানিত ভাইরা, কিছু ইতিহাস জানা দরকার, তাইলে আপনারা আপনাদের মনের ভিতরে একটা শক্তিশালী একটা প্রত্যয় তৈরি হবে। ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ইতিহাস আছে। অন্যান্য জায়গায় স্টেজে ভাগ দেয়, আগে থেকেই বলে দেয় একটু জায়গা রেখে, যাতে একটু গল্প করলে তো এক জায়গায় বসে বক্তৃতা দেওয়া যায়। তাদের সামনে গল্প করতে হলে একটু হাঁটা চলাফেরা করতে হয়। তো এই জন্য আমি একটু হাঁটা চলাফেরা করি, খালি কানটা আমার দিকে রেখেন, ঠিক আছে, আমার সুবিধার জন্য। এখন আসেন গল্প করি। গল্পটা হলো 1976 সালে কোন এক সকালে, এটা ডিসেম্বর জানুয়ারির দিকে, 8-9 জন লোক মিলে চিন্তা করলো যে কিভাবে সুদ থেকে আমরা বাঁচবো। এই চিন্তা চেতনার উপর ভিত্তি করে তারা একটা সমিতি করলো। সমিতিটার নাম দিল মুসলিম বিজনেসম্যান সোসাইটি। উদ্দেশ্যটা কি? সুদ থেকে বাঁচবো। কেন বাঁচবো? সুদের যে ভয়াবহতা, সুদের সাথে লেনদেন করে কবরে যদি যাওয়া যায়, যদি যেতে হয়, তাহলে সেখানে কঠিন কথা রয়েছে, পড়ে দেখেন আপনি। এখন তারা কারা ছিলেন? বাংলাদেশ চামড়া সমিতি, সারা বাংলাদেশ চামড়া সমিতির সভাপতি আব্দুল ওয়াহাব সাহেব। এরপরে সারা বাংলাদেশের লবণ সমিতির সভাপতি সালাউদ্দিন সাহেব, আলাউদ্দিন সুইট মিলের মালিক মাহবুব রহমান সাহেব, তৌহিদ পলিথিনের মালিক মুন্সি মফিজউদ্দিন সাহেব সহ আরো 4-5 জন ব্যবসায়ী মিলে চিন্তা করতে থাকলেন যে কিভাবে সুদ থেকে বাঁচা যায়। এই চিন্তা চেতনার উপর ভিত্তি করে মগবাজারের কিছু মুরব্বী লোক, মগবাজার ছিলেন, কত মানুষ থাকে মগবাজারে, আল্লাহ জানে কি চিনবে। আমি বুঝলাম না, এক জোরে চিৎকার মেরে দিচ্ছি, কি হয়েছে? মগবাজারের কিছু লোক আর ওই মুসলিম বিজনেসম্যান সোসাইটি চিন্তা করলো কিভাবে সুদ থেকে বাঁচা যায়। এইভাবে 1978 সালে খুলনায় একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স হলো অর্থনীতির উপরে। সেখানে ওয়ার্ল্ড বিখ্যাত 2-3 জন অর্থনীতিবিদের ভিতরে একজন ছিলেন ডক্টর ওমর সানি। তার জন্মগতভাবে লাইন ছিল না তার, কিন্তু অর্থনীতিবিদ, বিরাট বড় অর্থনীতিবিদ। তিনি আসলেন, তিনি ফর্মুলা দিলেন, তোমরা যদি সুদ থেকে বাঁচতে চাও তাহলে ভাই একটা মেহরবানি করে দাঁড়ায় থাকবেন না, বসে যেতে হবে, বসে যান না। কিছুদিন ওই মাস্টারি করছি, তো মাস্টারি করার কারণে আগে ছাত্রদের বসায় নিতে, তা নাইলে ছাত্ররা উঠে পারে ঠিকভাবে কথা শুনেন, ঠিকভাবে কথা না শুনলে লেখাপড়া হবে কিভাবে?
আজকে চিন্তাগুলো মাথার ভিতরে নিয়ে যাবেন, কালকে সকালে থেকে কাজ শুরু করবেন ইনশাআল্লাহ। এরা এটা 1978 সালে খুলনায় এই সম্মেলনটা হলো। এই সম্মেলনটা পরে ব্যাংকের কার্যক্রম শুরু হয়ে গেল এবং 1983 সালে 30 মার্চ ইসলামিক ব্যাংক উদ্বোধন হলো। আলহামদুলিল্লাহ। এবং ওই বছরই আগস্ট মাস থেকে 1983 সালে আগস্ট মাস থেকে ইসলামিক ব্যাংকের কার্যক্রমটা শুরু হলো। উদ্বোধন হলো মার্চে, কার্যক্রম শুরু হলো আগস্টে। আলহামদুলিল্লাহ। এই ব্যাংকের প্রথম দিক থেকে আমি ওই মক্কা শরীফে ছিলাম, 1978 সাল থেকে আমি সেখানে ছিলাম। ফলে বিদেশি স্পন্সরদের আনা এবং তাদের সাথে কন্ট্রাক্টর পুরো দায়িত্ব নিয়ে আসছে। এবং 1997 সালে পরবর্তী পর্যায়ে আমি ইসলামী ব্যাংকের ডাইরেক্টর হই এবং এক সময় প্রায় ইসলামী ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান এবং আরো অনেকগুলো কমিটিতে ছিলাম। আলহামদুলিল্লাহ। এই যে ব্যাংকটা হলো, তাদের চিন্তা চেতনা মুসলিম বিজনেসম্যান সোসাইটির চিন্তা চেতনা। এখন আসেন, এই মুসলিম বিজনেসম্যান সোসাইটি পরবর্তী পর্যায়ে কি হলো জেনে রাখেন। সেটা হলো 1980 সালে ওই সমিতিটা একটা কমিটিতে রূপ লাভ করে। আগে ছিল 7-8-10 জনে মিলে একটা সমিতি, ছোটখাটো। এখন একটা কমিটিতে রূপ লাভ করে। সভাপতি হলো, সেক্রেটারি হলো, সহসভাপতি হলো, এটা হলো 80 সাল থেকে কার্যক্রম শুরু হলো এবং 89 সাল পর্যন্ত এটা মুসলিম বিজনেসম্যান সোসাইটি নাম নিয়ে কাজ করে। 89 সালে এটার নামটা হলো ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান অ্যাসোসিয়েশন, আইবিএ। এরা আবার 1989 সাল থেকে 2006 সালের 19 জানুয়ারি পর্যন্ত আইবিএ, এবং আমরা রেজিস্ট্রেশন দিলাম 2006 সালের 19 জানুয়ারি ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন। ইসলামিক ব্যাংক এবং আমরা যারা এখানে ব্যবসা করি তারা জয়েন্ট রেজিস্টার থেকে রেজিস্ট্রি করতে কোম্পানি। ঠিক সেই জায়গা থেকে 1840 সালের অ্যাক্ট অনুসারে আমরা রেজিস্ট্রেশন নিয়েছি। এটার ভিতরে আমরা লক্ষ্য উদ্দেশ্য রেখেছি আমরা 5টা। এটা একটা বেসরকারি, অলাভজনক, অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী দাতব্য প্রতিষ্ঠান। আইবিডব্লিউ এর লক্ষ্য উদ্দেশ্যে এই 5টা গুণাগুণ রয়েছে। আইবিডব্লিউ কোনো ব্যবসা করবে না, আইবিডব্লিউ ব্যবসা করবে না। আমি কিন্তু দেখতেছি চিনাইতেছেন, এই আপনার সামনে চিনাইতেছে, আপনাদের দুইজনকে কিন্তু আমি, আপনি চিন্তা করেন না যে আপনাদের খুব আদর যত্ন করবো, শাসন করবো। কেন ঘুমাইলো? কেন ঘুমাইতে পারি? বেশি কি আমাদের একটা আত্মবিশ্বাস কি জানেন? আমাদের এই জায়গায় এখন এখন থেকে 25 বছর পরে এখান থেকে 50 থেকে 100 জন 5 থেকে 10,000 কোটি টাকার মালিক হবে ইনশাআল্লাহ। কিন্তু কে যে হবে আমি জানি না, হবে ইনশাআল্লাহ। কেন হবে আমি বলবো। এখন আসেন যে আমাদের 2006 সালের 19 জানুয়ারি পর্যন্ত, 19 জানুয়ারিতে ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ফাউন্ডেশন রেজিস্ট্রেশন। আমরা 2002 সালে আমরা যখন দেখলাম যে উদ্দেশ্যে ব্যাংকটা হয়েছিল সেই উদ্দেশ্যটা নাই, তখন আমি 97 সালে ডাইরেক্টর প্রোগ্রাম পার্সোনালি দেখলাম যে সেখানে আমাদের ব্যবসায়ী নাই, 5-7 জন ব্যবসায়ী সামান্য কিছু টাকা পয়সা নিয়ে কাজ চালাতে করতেছে। তখন আমরা 2002 সালে ঢাকা শহরে ব্যবসায়ী তৈরি করার প্রোগ্রাম হাতে নিই। একটু কষ্ট দেই। আচ্ছা, 2002 সালের আগে কে কে ব্যবসায়ী ছিলেন? হাত উঁচা করেন তো। না, এত বয়স হয়নি, আমি মনে দেখলাম এত বয়স হয়নি।
হাতুসা করছেন 2002 সালে, তাই শুরুই করছেন 2002 সালে। আমরা গবেষণা করে দেখলাম যে একটা লোক যদি, একজন ব্যবসায়ী যদি ব্যবসা শুরু করে, ব্যবসা শুরু করার পরে থেকে কমপক্ষে 25 থেকে 30-35 বছর পরিশ্রম করার পরে যখন তার মৃত্যুর সময় ঘনায় আসে, তখন কি হয়? তখন হয় সে চলে যায় 30টা, 35টা, 28টা, 27টা ইন্ডাস্ট্রি রেখে তারপরে কবরে চলে যায়। আমরা চিন্তা করলাম ওরা যদি পারে তাহলে আমাদের কেন পারে? কেন পারে নাই জানেন একটা ইতিহাস বলবো?